আমি একটু আপনারা ব্যবসায়ীরা বিশেষ করে যারা শিল্প কলকারখানা পরিচালনা করছেন তাদের উদ্বেগের জায়গা যেটা দেখি সেটা হচ্ছে যে জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ এবং সম্প্রতি এলএনজি টার্মিনালে একটা দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটিতেই দেখলাম আমরা গ্যাস সাপ্লাই মারাত্মকভাবে কমে গেছে এবং এটা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা যে অত্যন্ত ভঙ্গুর সেটা প্রমাণ করে কিনা এবং সাম্প্রতিক সংকটে যেটা দেখা গেছে যে দৈনিক গ্যাস সরবরাহ চাহিদার প্রায় 56% নেমে এসেছে। তো দুটো ভাসমান এলএনজি টার্মিনালের একটার কার্যক্রম বন্ধ হওয়ায় আমরা পারিবারিক পর্যায়ে শিল্প, বিদ্যুৎ, পরিবহন সব খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আপনার টেক কী বিষয়? কারেক্টলি আপনি বলেছেন একদম। আমাদের আসলে বিগত সময়ের যদি আমি বলি যে সবচেয়ে আমাদের যে জায়গাটায় আমাদের উইকনেস ছিল তার অন্যতম দুটোর একটা হচ্ছে আপনার জ্বালানি খাত আর একটা হচ্ছে ব্যাংকিং খাত। একদম প্রায়োরিটির দিক থেকে একদম সর্ব উপরে থাকবে বলে আমার মনে হয়। আর ব্যাংকিং খাত অলরেডি আমরা বলেছি। জ্বালানি খাতে আসলে আমরা অনেক দিন ধরেই কিন্তু পুরো জ্বালানি খাতটাকে আমদানি নির্ভর করে ফেলেছি আস্তে আস্তে করে। 18 থেকে সম্ভবত আমরা এলএনজি নির্ভরের দিকে আমরা গেলাম। আমরা কিন্তু আমরা তো জানি আসলে এই পলিসিগুলো কিন্তু আপনি তো জানেন যে আপনি যখন আমদানি করবেন, আমদানি ব্যাহত হলে বা আপনি যদি আমদানি ব্যয় মেটাতে না পারেন আপনার সংকট থাকবে। একই সাথে আপনার দেশের অভ্যন্তরীণ আপনি যদি প্রোডাকশন বন্ধ করেন গ্যাসের বা ইলেকট্রিসিটি বা কমিয়ে দেন, আবার একই সাথে যদি এলএনজিও আপনি এখন যেটা একটা টার্মিনাল ব্যাহত হয়েছে এরকম সিচুয়েশন হয়, একই সাথে যদি আপনি একটা জায়গা থেকেই আমদানি করার প্রক্রিয়া রাখেন যে কেন ফর এক্সাম্পল আপনি যখন কোনো সোর্সিং করবেন আমাদের উচিত ছিল বা সামনেও উচিত আমি মনে করি যে একটা মিডল ইস্ট কেন্দ্রিক যাতে শুধুমাত্র সোর্সিংটা না হয়। তখন যেটা হয় যে এই যে যুদ্ধের কারণে কিন্তু আমাদের ব্যাহত হচ্ছে, কিছুটা বেশি হলো যাতে করে আমরা বিকেন্দ্রীকরণ আমরা অন্য অন্য জায়গাগুলো করতে পারি, একই সাথে বিকল্প জ্বালানিগুলোও যাতে আমরা করতে পারি। সেকেন্ডলি আপনার যদি দেখেন যে আমাদের দেশের অভ্যন্তরীণ গ্যাস আপনার কূপ খনন বা আপনার সন্ধান কিন্তু পুরো বন্ধ ছিল। ইভেন আমাদের যে সমুদ্রের যে আমাদের একটা বিশাল জলরাশি আছে, আমি কার লেখা পড়ছিলাম মনে নাই আমার, আমি একটা লেখা পড়ছিলাম যে কোনো একজন সিনিয়র বলেছিলেন ওই যে অন্য সবাই সমুদ্রে গ্যাস পাচ্ছে আমরা গ্যাস পাচ্ছি না কেন। তাহলে আসলে এগুলো কিন্তু আমাদের অব্যবস্থাপনারই একটা ফসল আজকে আমরা এসে সামগ্রিকভাবে ভোগ করছি। আপনি যে এই 56% সবাই দেখে এই কয়দিন খুব বেশি বলছি আমরা এটা নিয়ে, আমি তো বলবো এই কয়দিন কেন, আমরা তো আগেও তো সমস্যার মধ্যেই ছিলাম। ইন্ডাস্ট্রি তো কখনোই পরিপূর্ণ গ্যাস পাচ্ছে না। আপনি একটু ব্যাকে যদি যাই, গ্র্যাজুয়েশনের কথা আমরা বলছি, গ্র্যাজুয়েশন হলে যে এফেক্টগুলো আছে আমি যে বলছি সেই ব্যবস্থা কি নিয়েছি। আমি গতকালকে একটা অ্যানালাইসিস করছিলাম, সেখানে দেখছিলাম যে ইউএসএতে আমাদের রপ্তানিটা গার্মেন্টসে কেমন বা ইউএসএর ইম্পোর্ট কেমন। তা আমরা যেটা দেখলাম যে যারা আমাদের মেন কম্পিটিটর ভিয়েতনাম বা ওরা যা করছে আমরা ঠিক তার উল্টাটা করছি বা আমাদের অবস্থান ঠিক তার উল্টায়। এখন আপনি যখন গ্র্যাজুয়েশনে যাবেন, আপনি ইউরোপে বিশেষ করে অন্য অন্য সব জায়গাতেই, আপনি তো এই জায়গাগুলো তো আপনাকে ফেস করতে হবে। তাহলে আপনার কটন আর এমএমএফ এর কথা আসলে আমি বলছিলাম যে কৃত্রিম তন্তুর এবং কটনের কথা। আমরা তো ওই জায়গায় আমরা খুব ভালো করছি না, আমাদের কোনো ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি নাই। এটার সাথে আবার গ্যাস রিলেটেড, আপনি যখন এমএমএফ প্রোডাকশন করবেন দেশে, আপনার প্রথম হচ্ছে আপনার কারিগরি দক্ষতা নাই, আপনার সেই সাপোর্ট নাই, অলমোস্ট নাই বলবো আমি। একই সাথে আপনার গ্যাসের যে প্রেশার বা গ্যাসের যে সাপোর্ট লাগবে আমরা তো বর্তমানে সামলাতে পারছি না। তো আমরা ওই জায়গায় ডেভেলপ কীভাবে করবো, কারণ ওইখানে প্রেশার লাগবে আরও অনেক বেশি। তো আলটিমেটলি ইন্ডাস্ট্রি বর্তমানেই তো আগে থেকেই সাফার করে আসছে, এখন তো সেটা ভয়ানক হবে, এটা অবাক হওয়ার মতো আমার কাছে অন্তত কিছু না। আমরা খুব আনপ্ল্যানলি প্ল্যান করি, গ্রো করেছি, 3-4-5 হাজার গার্মেন্টস বানিয়ে ফেলেছি, কিন্তু আমরা জানি না যে আমাদের ন্যাশনাল ম্যাপিংটা কী, আমরা জানি না যে আমাদের সক্ষমতাটা কী, আমার কত গার্মেন্টসের জন্য কতটুকু গ্যাস আমার সাপোর্ট, আমি তাহলে লাইসেন্স দিব না, বা আমি দরকার হলে প্রোডাক্ট চেঞ্জ করব যেখানে গ্যাসের প্রয়োজনটা কম। আমাদের তো ওই ধরনের কোনো ডেটাই নেই। আপনি যদি কোথাও ডেটা চান আপনি কিন্তু খুব বেশি ডেটা পাবেন না যে এগুলো আসলেই কীভাবে হওয়া উচিত ছিল। তো আমার মনে হয় আমি আপনার এখানে আরেকবার একটা কথা বলেছিলাম যে আমাদের সক্ষমতার কথা, যে আমাদের আসলে সক্ষমতার অবস্থানটা কোথায়, আমাদের কি সেটা আমরা কখনো কি সেটা চেক করে দেখেছি? আমার মনে হয় না আমাদের কোনো স্ট্যান্ডার্ড আমরা এখন পর্যন্ত আমরা রাখতে পেরেছি। তো আপনি যদি স্ট্যান্ডার্ডই না জানেন আপনি কি করলে হারবেন বা কি করলে আপনি পাবেন সেটাই তো আপনি জানতে পারছেন না। তো প্ল্যান না করলে আপনার তো এক্সিকিউশন এরকমই হবে। বিকল্পও কিন্তু অনেক জ্বালানি আছে যা আমরা চাইলে কিন্তু বিশেষ করে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করতে পারি।
বাট আমরা কিন্তু ওইখানেও কিন্তু জিরো। সোলারেও আমরা কিন্তু দেখেন খুব বেশি সম্ভাবনা থাকার পরও বিভিন্ন জটিলতার কারণে আমি সেই এক্সপ্লেনেশনে না যাই, আমরা আগাতে পারছি না। তো আলটিমেটলি আমরা তো জানি যে মানে আপনি আজকে বাংলাদেশের সমস্যা নিয়ে আমরা আলাপ করছি, সেটা ঠিক আছে, বাট আপনি যদি ভবিষ্যৎ কমপ্লায়েন্সের দিকেও যান, কথা বলেন, ইউরোপের কথা বলেন, বা সামনের 5-10 বছর পরে, ইভেন 1-2 বছর পরে ইউরোপে যে সিচুয়েশন তৈরি হচ্ছে আস্তে আস্তে করে, আপনাকে তো আসলে জ্বালানির ব্যবহার চেঞ্জ করতেই হবে। তো আপনি সেখানেও কতটুকু আসলে আপনি কার্যকরী ভূমিকা রেখেছেন, আপনি কতটুকু জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছেন, বা কতটুকু আপনি অন্য ধরনের জ্বালানিগুলো, পরিবেশ বান্ধব জ্বালানিগুলো ব্যবহার করছেন, কই সেগুলো তো খুব দৃশ্যমান এখনও আমাদের কাছে আসছে না। তো রেজাল্টটা তো আসলে আমরা ভিয়েতনামের গ্রোথ দেখে খুব রিসেন্টলি খুব আলোচনা হচ্ছে, এটা নিয়ে আমরা অবাক হচ্ছি। ভিয়েতনাম তো একদিনে এভাবে গ্রো, আনপ্ল্যানলি গ্রো করে নাই। $475 বিলিয়ন ওর এক্সপোর্ট হচ্ছে, এটা আপনি কত বিলিয়ন ডলারের এফডিআই এগেনস্টে বা কতটা পোর্ট বা ইয়ার এগেনস্টে, সেই হিসাব দেখলেই বোঝা যাবে। তার মানে আমি একটু শেষে বলতে চাই যে এখানে আমাদের ফান্ডামেন্টাল যে জায়গাটা, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগত যে জায়গাটা, যেখান থেকে আপনি দৌড়টা শুরু করবেন, তার মানে বেস হচ্ছে জ্বালানি, ব্যাংক, এই জায়গাগুলো, সেখানে তো আমরা দুর্বল হয়ে আছি। ওরা তো এখন সেখানে অনেক স্ট্রং হয়ে আছে বিধায় এখন ওদের গ্রোথটা অনেক বেশি। আমরা কম্পেয়ার করছি কিন্তু 1 আর 2 এর সাথে, স্তরের সাথে, আমরা কিন্তু একে একে কম্পেয়ার করছি না। তো আমরা ওই জায়গাতে আগে যেতে হবে।